মিষ্টি রোদের হাতছানি লেখনীতে ইসরাত জাহান এরিনা। পর্ব সংখ্যা 6। আজ খুব সকাল সকাল অবনী ঘুম থেকে উঠেছে। ভীষণ এক্সাইটমেন্টের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। আজ তাদের কলেজ ট্যুর। সিলেটে এর আগে তার যাওয়া হয়নি। ফ্রেন্ডদের সাথে বেশ মজা হবে। সে দ্রুত তৈরি হয়ে আর্যর রুমে চলে গেল। আর্য তখন সারা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। অবনী মুচকি হাসল। আপুকে এই এলোমেলো অবস্থায়ও অসম্ভব সুন্দর লাগছে। কবি বলেছেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর সেই প্রকৃত সুন্দরী। তবে কি কবি আপুকে দেখেই এই লাইনটি বলেছিলেন? তার এই সুন্দরী বোনটা একটু পাগলাটে বটে, নেতার পেছনে ছুটছে। ওই নেতা মনে হয় আপুকে ভালোভাবে পর্যবেক্ষণ করেনি, না হলে আপুর মতো সুন্দরী মেয়েকে ইগনোর করতে পারত না। আচ্ছা, আপুর কাছে এই নেতাকে ঠিক এই কারণেই ভালো লাগেনি তো? কারণ আপু সবসময় সবার কাছ থেকে অ্যাটেনশন পেয়েছে। অবহেলা জিনিসটা তাকে কখনো ছুঁতে পারেনি। কিন্তু এই মানুষটি কখনোই তার প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি। এই কারণে কি সেই আপু সেই মানুষটির প্রতি বেশি আকর্ষণ বোধ করে? কি জানি, তার এই ছোট্ট মাথায় এইসব কিছুতেই ঢুকবে না। অবনী বিছানায় বসে আর্যকে ডাকতে লাগলো। এই সকালে ঘুম ভাঙতেই আর্যর মেজাজ খারাপ হলো। সে ধুমকে বলল, এই সকাল সকাল আমার ঘুমটা না ভাঙলে কি হতো না? সমস্যা কি তোর? আপু, আজ দুপুরে আমার বাস তো, তাই ভাবলাম তোকে একটু জ্বালিয়ে যাই। 3 দিন জ্বালাতে পারবো না তো, এইটা ভাবতেই আমার পেট মুচড়ে উঠছে। পেট মুচড়ালে বাথরুমে যা, আমাকে বিরক্ত করিস না তো। আর শোন, সাথে কয়েক প্যাকেট স্যালাইন নিয়ে যাস, না হলে সিট নষ্ট করে ফেলবি। অবনীর বেশ রাগ হলো। সে নাকি সিট নষ্ট করবে? ছি! সে পাশের ছোট্ট টেবিল থেকে এক গ্লাস পানি আর্যর দিকে ছুঁড়ে মারল। মুহূর্তেই আর্য লাফ দিয়ে উঠে বসে পড়ল। রাগান্বিত চোখে অবনীর দিকে তাকালো। কিন্তু অবনী ডোন্ট কেয়ার ভাব নিয়ে যেতে যেতে বলল, এবার ঘুমাও বেশি করে। আর্য প্রচন্ড রেগে চিৎকার করে বলল, মীর জাফরের বংশধর, অকৃতজ্ঞ! এই আমার জন্যই না আজ ডং ডং করে কলেজ ট্যুরে যেতে পারছিস, না হলে খালামনের পায়ে পড়ে থাকলেও তোকে যেতে দিত না। অবনী রুমে উঁকি দিয়ে বলল, আপু, তোর পছন্দ এত বাজে, কমলা কোনো কালার হলো? ওই কমলা রঙে তোর নেতা সাহেবকে জোকারের মতো লাগবে। জোকার নাহিদ, হি হি হি। আর্য রাগে একটা বালিশ ছুঁড়ে মারল। অবনী দ্রুতই সেখান থেকে কেটে পড়ল। যথেষ্ট রাগিয়ে দিয়েছে আর্যকে। এবার 3 দিন তার বেশ ভালো কাটবে। অন্যদিকে আর্য ভাবছে সেদিন রাতে চিঠিটা লিখে টেবিলে ভুল করে রেখে গেছিল, আর এই সুযোগে বাঁদরটা চিঠিটা পড়ে ফেলেছে। আর্য গালে হাত দিয়ে ভাবল, নেতা সাহেবকে কমলা রঙে মোটেও জোকার লাগবে না, কারণ সে স্বপ্নে দেখেছে কমলা রঙে মানুষটিকে চোখ ধাঁধানো সুন্দর লাগছিল। ইস, বাস্তবে যদি দেখার সুযোগ হতো। দুপুরে অবনীকে বাস অব্দি ছাড়তে এসেছে জুবাইর আহমেদ। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে যাবি, আর কল করলে অবশ্যই রিসিভ করবি, আর একা একা কোথাও যাবি না। ওকে আব্বু, চিন্তা করো না, আল্লাহ হাফেজ। অবনী বাসে উঠে বসে পড়ল। সব বন্ধু বান্ধবরা মিলে হই হুল্লোড় করে যাত্রা শুরু করলো। ভার্সিটিতে আসতেই রিমির দেখা হলো শুভর সাথে। শুভ তার বাইকে বসে ফোনে কথা বলছে। রিমি মুচকি হাসলো। রিমিকে দেখে শুভ কথা বলতে বলতে তার সামনে এসে দাঁড়ালো, আর রিমির গালে হালকা করে আঙুল ছোঁয়ালো। মুহূর্তেই রিমির সর্বাঙ্গ কেঁপে উঠল। এই সামান্য স্পর্শ তার ভিতরে কেমন তোলপাড় শুরু করেছে। রিমির চোখ বড় বড় করে শুভর দিকে তাকালো। শুভ কল কেটে বলল, গালে কি লেগে আছে, ওঠে না কেন? রিমি চোখ কুচকে বলল, কই, কি লেগে আছে? ওই লাল কি যেন, মেকআপ লাগাসনি তো? আরে না, সকাল থেকেই অ্যালার্জির কারণে মুখ লাল হয়ে আছে। গতকাল মাশরুম স্যুপ খেয়ে এখন এই অবস্থা। যেটা স্যুট করে না সেটা খাস কেন? নিজের খেয়াল রাখা কবে শিখবি তুই? রিমি নরম সুরে বলল, তুই আছিস না রাখার জন্য। আরে আমি কি সব সময় থাকবো নাকি? রিমি মনে মনে বলল, আমি তো সেটাই চাই, সারা জীবন আমার পাশে থাক, আমার খেয়াল রাখ। কিছু বললি?
না কিছু না, ক্লাসে চল। রামিম মাত্রই টিউশন থেকে বেরিয়েছে, আজ বেতন পেয়েছে, চিন্তা করেছে মায়ের জন্য কিছু কিনবে, কাল মায়ের জন্মদিন, কিন্তু কি করবে সেটা বুঝতেই পারছে না। তাই সাবিহাকে কল করে বলল, ফ্রি আছিস? আছি, কেন? একটু হেল্প লাগবে, মাকে কি গিফট দেবো ডিসাইড করতে পারছি না। সব মেয়েরাই তো শাড়ি পছন্দ করে, সেটা দিতে পারিস। রামিম একটু চিন্তা করে বলল, দিলি তো ঝামেলায় ফেলে, এই শাড়িটারই আমি ভালো চিনি না, আমি তোর বাসার সামনে আসছি, তুই রেডি হ। সাবিহা বেশ খুশি হলো, সে দ্রুতই তৈরি হতে চলে গেল। রামিম আসলে দুজনেই বেরিয়ে পড়ল শপিং এর উদ্দেশ্যে। দোকানে বেশ কয়েকটা শাড়ি দেখলো সাবিহা, কোনোটাই তার মন মতো হচ্ছে না। আসলে সাবিহা বাজেটের মধ্যে ভালো কিছু খুঁজছে। সে জানে রামিমের বাজেট অনেক কম। অন্যদিকে রামিম হাঁ করে সাবিহার দিকে তাকিয়ে আছে। এত শাড়ি বের করে একটাও পছন্দ করতে পারছে না। মেয়ে মানুষ আসলে কি চায় এরা নিজেরাও জানে না, দোকানি না জানি কখন এদের বের করে দেয়। অনেক দেখে সাবিহা একটা শাড়ি পছন্দ করলো। রামিম দীর্ঘ শ্বাস ফেলল। শেষমেশ কিছু পছন্দ হলো, দোকান থেকে বেরিয়ে আসে তারা। পাশের অন্য দোকানের দিকে হঠাৎ রামিমের চোখ পড়ে। ভীষণ সুন্দর নীল রঙের একটা শাড়ি। সে পাশে দাঁড়ানো সাবিহার দিকে তাকালো, শাড়িটা সাবিহাকে বেশ মানাবে। সে সাবিহাকে সামনে এগোতে বলে সে দোকানে ঢুকলো, আর কিছু না ভেবে শাড়িটা নিয়ে নিল। ঝুঁকের বসে নিয়ে তো নিয়েছে, কিন্তু শাড়িটা দিবে কি করে? আচ্ছা, সাবিহা শাড়িটা দিলে সে পরবে তো? এত কম দামি শাড়ি কি আদেও সাবিহা পছন্দ করবে? সাবিহা বাসায় পৌঁছে দিয়ে আসার সময় সে শাড়ির ব্যাগটা সাবিহাকে ধরিয়ে দিল। সে অবাক হয়ে তাকালো আর রামিমকে বলল, এটা কি? এমনি একটা গিফট, ভালো লাগলে পরিস। বলেই রামিম দ্রুত চলে আসলো। সাবিহা হাঁ করে রামিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রামিম কিছু দূরে সে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল, কেমন দম বন্ধ লাগছিল। এই মেয়েটা তাকে কেমন যেন দুর্বল করে দেয়। ঠিক এই কারণেই সে সাবিহার সাথে কেমন একা বের হতে চায় না সে। আরজু আর যারা ভার্সিটির মাঠে বসে আছে, বাকি সবাই চলে গেছে। যারাকে আশেপাশে তাকাতে দেখে আরজু বলল, কাউকে খুঁজছিস? যারা কিছুটা চমকে বলল, কই না তো। না, মনে হলো তাই বললাম। কি হয়েছে বলবি? আমার মনে হয় কেউ আমাকে ফলো করে। আরজু ভ্রুজোড়া কুঁচকে বলল, মানে? মানে আমার মনে হয় ভার্সিটিতে আসতে যেতে কেউ আমাকে ফলো করে। বলিস কি, তোর কোনো আশিক না তো? বলেই আরজু মুচকি হাসলো। যারা বিরক্ত হয়ে বলল, মজা নিচ্ছিস? আমি টেনশনে শেষ আর তুই হাসছিস। আরজু হেসে বলল, আমার মনে হয় তোর কোনো সিক্রেট লাভারের কাজ হতে পারে। যারা বুঝতে পারলো আরজু বিষয়টা ফান হিসেবেই নিচ্ছে, তাই সে আর কিছু বলল না। আরজু সামনের দিকে তাকিয়ে দেখলো 10-11 বছরের একটা ছেলে তাদের দিকে এগিয়ে আসছে। আরজু ভ্রু কুঁচকে তাকালো। এই ছেলেকে সে বেশ ভালো করেই চেনে। ছেলেটার নাম রতন। সে সামনের একটা চায়ের দোকানে কাজ করে। এই ছেলে একটা বিবিসি নিউজ, তার কাছে সকল খবর থাকে। আর তার সাথে সে বেশ চতুর। এক জায়গার কথা সে অন্য জায়গায় পৌঁছাতে ওস্তাদ। কতবার এই ছেলে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজিয়েছে তার হিসেব নেই। তবে অদ্ভুতভাবে এই ছেলেটা আরজুকে ভীষণ পছন্দ করে, কারণ আরজুর নিজেরও জানা নেই। এই ছেলেটাকে আরজুরও বেশ ভালো লাগে। এই বয়সে এত চতুর ছেলে সে একটিও দেখেনি। ঠিক এই কারণেই সে এই ছেলেটিকে বিশেষ কাজে নিয়োজিত করেছে। ছেলেটা দৌড়ে আরজুর সামনে এসে দাঁড়ালো, ভীষণ হাঁপাচ্ছে। আরজু ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। ছেলেটাও এক নিমেষেই ঢক ঢক করে সেই পানি শেষ করলো। আরজু বলল, কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? ছেলেটা বেশ উৎসাহ নিয়ে বলল, আপা, ভাইজান আসছে। আরজুর বুকটা কেমন কেঁপে উঠল। কতদিন পর আসলো মানুষটি। এই খবরটি শোনার জন্য সে অধীর আগ্রহে বসে থাকে। আরজু আজ কতদিন পর নেতা সাহেবকে দেখবে। এই ভার্সিটিতে পড়াকালীন নাহিদ আর তার বন্ধুরা পাশের একটা জায়গাতে ক্লাব ঘর নির্মাণ করেছিল। তাদের সকল আড্ডা, খেলা, মিটিং এই জায়গাতেই সম্পন্ন হতো।
ভার্সিটি শেষ করে যাওয়ার আগে তার জুনিয়রদের দায়িত্বে এই ক্লাব ঘর দিয়ে যায়। এখানে সে বিভিন্ন ইনডোর গেমের ব্যবস্থা করেছে। ছেলেপেলেরা এই জায়গায় বসে আড্ডা দেয়। মাঝে মাঝে নাহিদ আসে, পুরনো বন্ধুদের নিয়ে ছোটখাটো আসর বসায়। এই সময় যে কেউ তাদের অভিযোগ নিয়ে আসতে পারে। নাহিদ সরাসরি জনসাধারণের সাথে কানেক্ট করার চেষ্টা করে। আরজু ভাবছে সে কিভাবে নাহিদের সাথে কথা বলবে। যতবারই নাহিদ সামনে আসে সে দূর থেকে শুধু এক পলক দেখতেই পারে। কথা বলার কোনো বিষয় বা অভিযোগ তার কাছে থাকে না। আর কারণ ছাড়া ছেলেগুলো তাকে ভিতরে ঢুকতেই দিবে না। আরজুর হঠাৎ যারার দিকে তাকিয়ে মুচকি হাসল। যারা আরজুর হাসি দেখে চিন্তায় পড়ে গেল। আরজুকে সে রগে রগে চেনে। এর মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি খেলা করছে। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, খবরদার এসবে আমাকে জড়াবি না। আরজু হো হো করে হেসে দিল। আজ সে তার নেতা সাহেবের সাথে কথা বলবেই। আরজু আর যারা দাঁড়িয়ে আছে নাহিদের সামনে। নাহিদ একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে চা খাচ্ছে। এখানকার চা ভীষণ পছন্দ। ছাত্র জীবনে পাশের টং দোকানের চা আর দিনে বেশ কয়েকবার খাওয়া লাগতোই তার। আজ মনে হচ্ছে চাটা একটু বেশি ভালো হয়েছে। এই নিয়ে 3 কাপ চা খাওয়া হয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে সামনে দাঁড়ানো আরজু আর যারার উদ্দেশ্যে ভারী গলায় বলল, কি সমস্যা? নাহিদের সামনে আসার পর থেকেই আরজুর সারা শরীর অসাড় হয়ে আছে। এই মানুষটি সামনে আসলেই সে দুর্বল হয়ে পড়ে। এতক্ষণ ধরে সাজিয়ে গুছিয়ে রাখা কথা সে কখন খেয়ে বসে আছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আরজু একবার আশেপাশে তাকালো। রুমে উপস্থিত ছেলেগুলো তাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। যারা আরজুর পিঠে হালকা ধাক্কা দিল। এই মেয়ে মমির মতো দাঁড়িয়ে আছে কেন? আরজু এবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আসলে আমার ফ্রেন্ড যারাকে কয়দিন যাবৎ কেউ ফলো করছে। মেয়েটা ভীষণ ভয়ে আছে। না জানি কোন দিন কিডন্যাপ করে মার্ডার করে ফেলে। বেচারি কয়দিন যাবৎ না খাওয়া পর্যন্ত ভুলে কেঁদে যাচ্ছে। আমার মনে হলো আপনি ওকে হেল্প করতে পারেন। যারা অবাক হয়ে আরজুর দিকে তাকালো। এই মেয়ে কত বড় চালবাজ! নিজের স্বার্থ উদ্ধারের জন্য তাকে গুটির মতো ব্যবহার করছে। সে কবে খাওয়া দাওয়া ভুলে কান্না করেছে? মিথ্যাবাদী একটা। এখান থেকে বের হতে পারলে আরজুর খবর আছে। নাহিদ কপাল কুঁচকে যারার দিকে বলল, কে ফলো করে? চেনেন কে সে? না স্যার, আমি ঠিক বলতে পারবো না। জাস্ট মনে হয়েছে কেউ ফলো করে। চিন্তা করবেন না, আমি এই বিষয়টা দেখছি। আরজু ড্যাব ড্যাব করে নাহিদকে দেখে যাচ্ছে। কথা বলার সময় বেশ কয়েকবার নাহিদ পাঞ্জাবির কলার ঠিক করেছে। মনে হয় মানুষটি তপ্ত অনুভব করছে। আরজুর সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। এই মানুষটির প্রতিটি কাজ তাকে ঘায়েল করে। এমন করে তাকে বেসামাল করার কোনো মানে হয়? নাহিদ এক পলক আরজুর দিকে তাকিয়ে চারার উদ্দেশ্যে বলল, আপনার ফ্রেন্ডকেও সাবধান করে দিবেন, রাত বিরাতে বাইরে বাইরে না ঘুরতে। এমন কিছু তার সাথেও ঘটতে পারে, সাবধান থাকা ভালো। যারা মুচকি হেসে আরজুর দিকে আর চোখে তাকালো। আরজু মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। বেশ লজ্জা পেয়েছে বোঝা যাচ্ছে। আরজু একটু সাহস করে বলে ফেলল, আপনার মতো মেয়র থাকতে এই এলাকার মেয়েদের ভয় কিসের? নাহিদ বাঁকা হেসে বলল, ভয় করা ভালো, কারণ বর্তমানে রক্ষকরাই ভক্ষক হয়ে গেছে। আরজু এই কথাটা ঠিক বুঝতে পারল না। মনে পড়ে গেল নাহিদ নিশ্চয় সেই দিনের পুলিশ অফিসারদের মতো লোকেদের কথা বলছে। আরজু মুচকি হেসে বলল, জি মনে থাকবে। আর কিছু বলার না থাকলে আসতে পারেন। আরজু অসহায়ভাবে নাহিদের দিকে তাকালো। নাহিদ মনের সুখে চায়ে চুমুক দিচ্ছে। আরজুর মন খারাপ হলো। সে আরো কিছুটা সময় মানুষটির পাশে থাকতে চেয়েছিল, কিন্তু লোকটা তাকে বিন্দুমাত্র পাত্তা দিল না। যারা দ্রুত আরজুর হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসলো। এই পাগল যে কোনো উল্টাপাল্টা কথা বলতে পারে এর বিশ্বাস সে রাখে না।